রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি, খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের গোয়েন্দা ইউনিটের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই হামলা পরিচালিত হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সম্প্রতি ওই ঘাঁটিতে A-10 আক্রমণকারী বিমান এবং F-15 যুদ্ধ বিমান সহ নতুন সামরিক বিমান মোতায়েন করার পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্স আকস্মিক এই অভিযান চালায়। ইরানি টিভির দাবি, হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে এবং অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে হামলার সময় ক্ষয়ক্ষতি বা এর পরিসর সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে IRGC এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এরোস্পেস ফোর্স ভোরে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটি এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বাহিনীটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি এবং ইরানের স্বার্থে অবৈধ হস্তক্ষেপের জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়। IRGC আরও বলেছে, যুক্তরাষ্ট্রের হুমকি, অবৈধ পদক্ষেপ এবং আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইরানের প্রতিরোধ অব্যাহত থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও দাবি করেছে, পশ্চিম এশিয়ার মার্কিন বাহিনীর সব ধরনের সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে IRGC ও ইরানের সেনাবাহিনী দ্রুত নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। তাদের দাবি, মুওয়াফাক সালতি বিমান ঘাঁটি বর্তমানে পশ্চিম এশিয়ার মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান অপারেশন কেন্দ্র এবং জর্ডানের আকাশ সীমায় IRGC দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এর আগে জর্ডানের আকাশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আরবি গণমাধ্যম এ তথ্য জানায়। একই সময়ে অ্যাক্সিওসও জানায়, ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফররত অবস্থায় এই হামলার খবর প্রকাশ পাওয়ায় এর সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন করে চালানো বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্ট্রেটক্রাফট এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্রিতা পার্সি। তার মতে, এই হামলার পেছনে সুস্পষ্ট কোনো কৌশল নেই, বরং এটি প্রতিশোধমূলক পদক্ষেপ যা ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পার্সি বলেন, এই হামলার মাধ্যমে ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য কি তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত এসব হামলা ইরানকে আলোচনায় ফিরতে বাধ্য করতে পারেনি। আমার মনে হয় প্রতিশোধ নেওয়া ছাড়া আর এর কোনো উদ্দেশ্য নেই। ফলে নতুন করে এই যুদ্ধ শুরু করা স্পষ্টত একটি ভুল সিদ্ধান্ত ছিল। তিনি আরো বলেন, সামরিক দৃষ্টিকোণ থেকেও ট্রাম্প প্রশাসনের সামনে কার্যকর কোনো ভালো বিকল্প নেই। পার্সির ভাষায়, 13 দিনের টানা বোমা হামলার পর এখন পরিষ্কার যে এর পেছনে বাস্তবসম্মত কোনো কৌশল ছিল না। যুদ্ধ পুনরায় শুরু করার আগে আরো কার্যকর বিকল্প তৈরি করা উচিত ছিল। ইরানের সাম্প্রতিক পাল্টা পদক্ষেপকে তিনি একটি পরিকল্পিত প্রতিরোধমূলক কৌশল হিসেবে আখ্যা করেন। তার মতে, তেহরান এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সামরিক শক্তি প্রয়োগকে কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করবে, ততক্ষণ ট্রাম্প প্রশাসন আন্তরিক কূটনীতিতে ফিরবে না। পার্সি বলেন, ইরানের ধারণা সেটি সঠিক হোক বা ভুল, ট্রাম্পকে প্রথমে বুঝতে হবে যে সামরিক সমাধান কার্যকর নয়। শান্তির পথ সরাসরি আলোচনার মাধ্যমে নয়, বরং আগে তার মন থেকে সামরিক বিকল্পের ধারণা দূর করতে হবে। এরপরেই অর্থবহ কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি হতে পারে। ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, এসব হামলায় ইরাকের সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা এবং আরবাইন উপলক্ষে তীর্থযাত্রীদের সেবায় ব্যবহৃত বিশ্রাম কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরানের দাবি, এই হামলা ইরাকের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার স্পষ্টত লঙ্ঘন এবং এটি জাতিসংঘ সনদেরও পরিপন্থী। ইরান আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত করার উদ্দেশ্যে এমন পদক্ষেপ নিচ্ছে। বিবৃতিতে হামলাকে অপরাধমূলক, অমানবিক ও উস্কানিমূলক আখ্যা দিয়ে বলা হয়, এটি ইরাকের জাতীয় সার্বভৌমত্বের উপর প্রকাশ্য আঘাত। হামলায় নিহত ইরাকিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইরান জানায়, তারা ইরাকের সরকার ও জনগণের পাশে রয়েছে এবং পূর্ণ সংহতি প্রকাশ করছে। আরবাইন বিশ্বের অন্যতম বৃহৎ বার্ষিক ধর্মীয় সমাবেশ। প্রতি বছর কোটি কোটি শিয়া মুসলিম ইমাম হুসাইনের শাহাদাতের 40 দিনের শোক পালন উপলক্ষে ইরাকের কারবালা শহরে সমবেত হন। অনেক তীর্থযাত্রী দীর্ঘ
পথ হেঁটে কারবালায় পৌঁছান। এই সময় তাদের জন্য বিভিন্ন বিশ্রাম কেন্দ্র ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়। ইরানের বক্তব্য অনুযায়ী এসব তীর্থযাত্রী সেবা কেন্দ্রের ওপর হামলা শুধু মানবিক দৃষ্টিকোণ থেকেই নয়, ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তার ক্ষেত্রেও গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে যুক্তরাষ্ট্র বা সৌদি আরব তাৎক্ষণিকভাবে ইরানের অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হরমুজ প্রণালীতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিয়ে ইরান কি পদক্ষেপ নেবে তা নিশ্চিতভাবে আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি মনে করেছিলাম ইরান এটি করতে পারে, তবে একই সঙ্গে ভেবেছিলাম তারা যদি এমন পদক্ষেপ নেয় তাহলে এর পরিণতি কি হবে সেটিও তাদের বিবেচনায় রাখতে হবে, কিন্তু কেউই শতভাগ নির্ভুলভাবে তা পূর্বাভাস দিতে পারেনি। তিনি দাবি করেন, বর্তমান বিশ্ব সম্প্রদায় উপলব্ধি করছে যে ইরান আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। তার ভাষায়, আজ বিশ্বের সবাই বুঝতে পারছে যে ইরান বিশ্ব শান্তির জন্য কত বড় বিপদের কারণ। নেতানিয়াহু আরো বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব কমে যেতে পারে যদি জ্বালানি পরিবহনের বিকল্প পথ তৈরি করা হয়। তিনি বলেন, আমি মনে করি না যে ভবিষ্যতে হরমুজ প্রণালী এতটা কার্যকর চাপ সৃষ্টির মাধ্যম হয়ে থাকবে, কারণ বিভিন্ন দেশ জ্বালানি পাইপলাইন প্রণালীর বাইরে সরিয়ে নেবে। লোহিত সাগর হয়ে ইসরায়েল এবং সেখান থেকে ভূমধ্য সাগরে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। নেতানিয়াহু আরো দাবি করেন, এ ধরনের অবকাঠামো গড়ে তোলা হলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে কৌশলগত চেক পয়েন্ট বা সংকট তৈরি হয় তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তার ভাষায়, আমরা এই সংকটময় নির্ভরশীলতা দূর করতে পারবো এবং আমরা সেটিই করব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স চেয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত 1 ঘন্টারও বেশি সময়ের এই বৈঠককে তিনি খুবই ভালো বলে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন যৌথভাবে প্রতিরক্ষা উৎপাদনের নতুন অধ্যায় শুরু করতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটিতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স দেওয়ার অনুরোধ জানিয়েছেন। হোয়াইট হাউসে মঙ্গলবার অনুষ্ঠিত 1 ঘন্টারও বেশি সময়ের এই বৈঠককে ইতিবাচক উল্লেখ করে জেলেনস্কি বলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ব্যাপক সেনা ক্ষয়ক্ষতির কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে কৌশলগত সুবিধা হারাচ্ছেন। বৈঠক শেষে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর তিনি যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন। জেলেনস্কির ভাষায়, আজ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। তিনি লাইসেন্স দেওয়ার বিষয়টি গ্রহণ করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক শিল্প প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন বলে দাবি করেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা যৌথভাবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করতে পারব। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই নেতার একসঙ্গে তোলা ছবি প্রকাশ করে লিখেছেন, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বৈঠকটি খুবই ভালো হয়েছে। যদিও তিনি আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি, তবে দুই নেতার সম্পর্কের উষ্ণতা আগের তুলনায় অনেক বেড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। 2025 সালের শুরুতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর ইউক্রেন নীতিতে বেশ কিছু পরিবর্তন আসে। যুক্তরাষ্ট্র সরাসরি অস্ত্র সরবরাহ কমিয়ে ইউরোপীয় দেশগুলোর মাধ্যমে অস্ত্র কেনার ব্যবস্থাকে উৎসাহিত করে। তবে গোয়েন্দা তথ্য আদান প্রদান, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, স্টারলিংকের ব্যবহার এবং উন্নত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করার ক্ষেত্রে ওয়াশিংটনের সমর্থন এখনো ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকের আগে ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কিয়েভের প্রধান অগ্রাধিকার ছিল নতুন করে অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ এবং যুদ্ধ বন্ধে স্থবির হয়ে পড়া কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সচল করা। তার ভাষায়, ওয়াশিংটনের উচিত দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি নতুন প্যাকেজ কেনার অনুমোদন দেয়া। এটি ইউক্রেনের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত মাসে 2022 সালের এপ্রিলের পর ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস ছিল। সম্প্রতি রাশিয়া এমন হারে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যেগুলো প্রতিহত করা তুলনামূলক কঠিন।
হোয়াইট হাউস সফরের সময় জেলেনস্কি রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণ অনুষ্ঠানে অংশ নেন। ইউক্রেনের অন্যতম দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত এই সিনেটর চলতি মাসে ৭১ বছর বয়সে আকস্মিকভাবে মারা যান। পরে জেলেনস্কি মার্কিন সিনেটে উপস্থিত থেকে রাশিয়ার বিরুদ্ধে দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিলের প্রাথমিক ভোট প্রত্যক্ষ করেন। দীর্ঘদিন ধরে গ্রাহাম এই বিলের পক্ষে কাজ করেছিলেন এবং মৃত্যুর আগে হোয়াইট হাউসের সঙ্গে এর সংশোধিত খসড়া নিয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। সিনেট ভোটের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লেখেন, এটি লিন্ডসে গ্রাহামের পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ এবং নিঃসন্দেহে শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর বিলটির কিছু ধারা নিয়ে আপত্তি তুলেছেন, তবুও দ্বিদলীয় সমর্থনে এটি পরবর্তী ধাপের জন্য অনুমোদন পেয়েছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরও দাবি করেন, রাশিয়া প্রতি মাসে প্রায় ৩০,০০০ সেনা হারাচ্ছে। তার মতে এই বিপুল ক্ষয়ক্ষতির কারণে পুতিনের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, পুতিন এখনও যুদ্ধ বন্ধ করতে চান না, কিন্তু এখন যুদ্ধের উদ্যোগ আর তার হাতে নেই। এত বেশি ক্ষয়ক্ষতি সত্ত্বেও তিনি আগ্রাসন চালিয়ে যাচ্ছেন। এদিকে যুদ্ধক্ষেত্রে উত্তেজনা অব্যাহত রয়েছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ইউক্রেন শত শত ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন রাশিয়ার তেল ডিপো, শোধনাগার এবং জ্বালানি পরিবহন অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, যার ফলে দেশটির কিছু অঞ্চলে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অন্যদিকে রাশিয়াও পাল্টা আক্রমণ জোরদার করেছে। রাতভর শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালানোর পাশাপাশি কৃষিপণ্য রপ্তানির প্রধান বন্দর ওডেসা এবং সেখানে অবস্থানরত জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ অব্যাহত রেখেছে। ফলে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা স্থগিত থাকলেও উভয় পক্ষের সামরিক অভিযান আরও তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইউক্রেনে উন্নত আকাশ প্রযুক্তি উৎপাদনের সম্ভাবনা। যদি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স বাস্তবে কার্যকর হয়, তবে তা শুধু ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতাই বাড়াবে না, বরং দীর্ঘমেয়াদী দেশটির নিজস্ব সামরিক শিল্পকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ইউক্রেন প্রতিরক্ষা সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হতে পারে। চীনের J-20 মাইটি ড্রাগন বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলোর একটি। এটি শুধু চীনা বিমান প্রযুক্তির সক্ষমতার প্রতীক নয়, বরং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক শক্তির ভারসাম্যও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চেংদু এরোস্পেস কর্পোরেশন নির্মিত এই যুদ্ধ বিমানটি মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠা, দীর্ঘ পাল্লার আঘাত হানা এবং প্রতিপক্ষের উন্নত বিমানকে মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে। 2017 সালে আনুষ্ঠানিকভাবে চীনের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে J-20 ধারাবাহিকভাবে আধুনিকীকরণ করা হচ্ছে এবং বর্তমানে এটি চীনের অন্যতম প্রধান কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত। J-20 এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর স্টেলথ প্রযুক্তি। বিমানটির নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডারে এর প্রতিফলন বা রাডার ক্রস সেকশন অত্যন্ত কম থাকে। ডায়মন্ড আকৃতির ফিউজলাজ, কর্নাড উইং, অভ্যন্তরীণ অস্ত্রবাহন ব্যবস্থা এবং বিশেষ রাডার শোষণকারী উপাদান ব্যবহারের কারণে এটি দূর থেকে শনাক্ত করা তুলনামূলকভাবে কঠিন। যদিও সামরিক বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে বিতর্ক রয়েছে যে J-20-র স্টেলথ সক্ষমতা মার্কিন F-22 র্যাপটারের সমপর্যায়ের কিনা, তা অধিকাংশই একমত যে এটি চীনের পূর্ববর্তী যে কোনো যুদ্ধ বিমানের তুলনায় বিশাল প্রযুক্তিগত অগ্রগতি। এই যুদ্ধ বিমানটি সুপার ক্রুজ সক্ষমতার দিকেও এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আফটার বার্নার ব্যবহার না করেই দীর্ঘ সময় অতিধ্বনি গতিতে উঠতে পারে। নতুন সংস্করণে ব্যবহৃত দেশীয় WS-15 ইঞ্জিন J-20-কে আরও শক্তিশালী থ্রাস্ট, দ্রুত ত্বরণ এবং উন্নত কৌশলগত গতিশীলতা দিতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। অতীতে রাশিয়ান AL-31 ইঞ্জিনের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে চীন নিজস্ব প্রযুক্তির ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে বিদেশি নির্ভরতা কমানোর চেষ্টা করছে। J-20 এর আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হলো এর উন্নত সেন্সর ফিউশন ও নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতা। বিমানটিতে অত্যাধুনিক AES এর রাডার, ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক এবং বিভিন্ন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা একত্রে কাজ করে। ফলে পাইলট একই সঙ্গে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য একটি সমন্বিত চিত্র হিসেবে দেখতে পারেন। এতে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ে এবং যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায়।
এছাড়া J-20 অন্যান্য যুদ্ধবিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টারের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে, যা আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চীনের সাম্প্রতিক সামরিক কৌশল J-20কে শুধু একটি যুদ্ধ বিমান হিসেবে নয়, বরং ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হয় ভবিষ্যতে এটি একাধিক মানববিহীন যুদ্ধ বিমান বা লয়াল উইংম্যান ড্রোন নিয়ন্ত্রণ করে যৌথভাবে অভিযান পরিচালনা করতে পারবে। এতে একটি J-20 একাই বিস্তৃত এলাকার নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং আক্রমণ পরিচালনার সক্ষমতা অর্জন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-22 র্যাপটর ও F-35 লাইটনিং টুর সঙ্গে তুলনা করলে J-20-র কিছু উল্লেখযোগ্য পার্থক্য স্পষ্ট হয়। F-22 মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠার জন্য তৈরি এবং এর স্টাইল, গতিশীলতা ও ডগফাইট সক্ষমতা এখনও বিশ্বের সেরা বলে বিবেচিত হয়। অন্যদিকে F-35 একটি বহুমুখী যুদ্ধ বিমান, যা স্থল, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন প্রয়োজন পূরণে সক্ষম। এতে উন্নত সেন্সর ফিউশন, তথ্য বিনিময় এবং বহুমাত্রিক আক্রমণ ক্ষমতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে J-20-এর নকশা তুলনামূলকভাবে বড় এবং অভ্যন্তরীণ জ্বালানি ধারণ ক্ষমতা বেশি, ফলে এটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এবং দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহনে সুবিধা পায়। অনেক বিশ্লেষকের মতে J-20-র প্রধান লক্ষ্য কাছাকাছি ডগফাইট নয়, বরং দূর থেকে শত্রুর গুরুত্বপূর্ণ বিমান যেমন অ্যাওয়াক্স, ট্যাঙ্কার বিমান বা কমান্ড প্ল্যাটফর্ম ধ্বংস করা। অর্থাৎ এটি লং রেঞ্জ ইন্টারসেপ্টর এবং এরিয়া ডেনায়াল কৌশলের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। তবে এর সীমাবদ্ধতাও রয়েছে। মার্কিন যুদ্ধ বিমানগুলো বাস্তব যুদ্ধে দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করেছে, যেখানে J-20 এখনও কোনো পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্রে অংশ নেয়নি। এর ফলে প্রকৃত যুদ্ধ ক্ষমতা সম্পর্কে নিশ্চিত মূল্যায়ন করা কঠিন। এছাড়া মার্কিন বিমানগুলোর সফটওয়্যার, সেন্সর ইন্টিগ্রেশন, ইঞ্জিন নির্ভরযোগ্যতা এবং বৈশ্বিক লজিস্টিক সহায়তা এখনও অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা। তারপরও J-20-এর দ্রুত উন্নয়ন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। গত কয়েক বছরে চীন এই বিমানের উৎপাদন বাড়িয়েছে এবং নিয়মিত নতুন সংস্করণ উন্মোচন করছে। এর পাশাপাশি দীর্ঘপাল্লার PL-15 ও ভবিষ্যতের PL-17 ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্র ব্যবহারের মাধ্যমে J-20-এর কার্যকারিতা আরও বৃদ্ধি পাচ্ছে। ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগর, তাইওয়ান প্রণালী এবং ভারত-চীন সীমান্তর মতো কৌশলগত অঞ্চলে এই যুদ্ধ বিমান চীনের প্রতিরোধ ও আক্রমণ উভয় সক্ষমতাকেই শক্তিশালী করছে। সব মিলিয়ে J-20 মাইটি ড্রাগন শুধু একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান নয়, এটি চীনের প্রযুক্তিগত আত্মনির্ভরতা, সামরিক আধুনিকীকরণ এবং বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। যদিও এটি এখনো মার্কিন F-22 বা F-35 এর প্রতিটি ক্ষেত্রে সমমানের কিনা সে বিষয়ে বিতর্ক রয়েছে, তবে এতে সন্দেহ নেই যে J-20 বিশ্বের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রতিযোগিতাকে নতুন মাত্রা নিয়ে গেছে এবং ভবিষ্যতের আকাশ যুদ্ধের ধরন বদলে দেওয়ার সক্ষমতা রাখে। বুরকিনা ফাসোর একজন সম্মানিত আলেম, যার নাম ডক্টর মোহাম্মদ ইসহাক কিন্দো, মে মাসের 26 তারিখ তাকে গ্রেফতার করা হয়। তিনি বুরকিনা ফাসোর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের করা কয়েকটি ধর্মনিরপেক্ষতাবাদী আইনের বিরুদ্ধে কথা বলেন। প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম ট্রাওরে এরকম কি বা আইন করলো যেটার বিরুদ্ধে কথা বলতে হলো? বিশ্লেষকরা মনে করেন ইব্রাহিম ট্রাওরে তার দেশকে সেকুলার প্রমাণ করার জন্য কামাল আতাতুর্কের পথে হাঁটছে। এজন্য তিনি এমন কিছু নির্দেশনা প্রদান করেন যা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মুসলিমদের পরিচয়কে ঝুঁকিতে ফেলে। ইব্রাহিম ট্রাওরে 19 মার্চ ধর্মীয় স্বাধীনতা শিরোনামে আইনের একটি খসড়া অনুমোদন করে, যেখানে দেশকে ধর্মনিরপেক্ষ অর্থাৎ সবার ধর্মকে সমান দেখানোর জন্য সে আইনে বলা হয় সরকারি প্রতিষ্ঠানে সেবা, যেমন সরকারি অফিস, প্রশাসনিক ভবন ইত্যাদির ভেতরে নতুন উপাসনালয়, মসজিদ, গির্জা বা অন্য কোনো ধর্মীয় স্থাপনা নির্মাণ বা স্থায়ীভাবে তৈরি করা নিষিদ্ধ। ডক্টর ইসহাক কিন্দো এর বিরোধিতা করেন। 24 মে 2026 তারিখে তিনি ওয়াগুন্দুর জাঙ্গায়াতিন মসজিদে সাপ্তাহিক কোরআন তাফসিরের সময় খসড়া আইনের সমালোচনা করেন। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি যা বলেন তা AI এর সাহায্যে মোরে ভাষা থেকে অনুদিত করা হয়।
তিনি বলেন, নামাজ কি প্রেসিডেন্টকে প্রভাবিত করে? এটা কি তার ক্ষমতাকে দুর্বল করে? এটা কি কোনো দেশকে ধ্বংস করে? তুমি যদি নামাজ নাও পড়ো, তবুও ধার্মিক মানুষদের ভালোবাসো। তুমি যদি শান্তি চাও, তাহলে ধার্মিক মানুষদের শান্তিতে থাকতে দাও, তাহলে আল্লাহ তোমাকে শান্তিতে রাখবেন। প্রত্যেকেই সাবধান হন এবং পাবলিক স্থানে নামাজ নিষিদ্ধ করার চেষ্টা থেকে বিরত থাকুক। তুমি নেতা হও বা শক্তিশালী মানুষ হও, তোমার কাছে আল্লাহর শক্তি ও ক্ষমতা নেই। তিনি কর্তৃপক্ষকে অনুরোধ করেন যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তার পরিণতি ভালোভাবে চিন্তা করে নেয়ার জন্য। বুর্কিনা ফাসোতে ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নীতি এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ইসলামী আলেম ডক্টর মোহাম্মদ ইসহাক কিন্দোর গ্রেফতারের ঘটনা। বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী 2026 সালের 19 মার্চ দেশটির সরকার ধর্মীয় স্বাধীনতা শিরোনামে একটি খসড়া আইন অনুমোদন করেন। খসড়ায় সরকারি প্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন এবং সরকারি সেবা কেন্দ্রের অভ্যন্তরে নতুন কোনো স্থানীয় উপাসনালয়, মসজিদ, গির্জা বা অন্য ধর্মীয় স্থাপনা নির্মাণের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়। সরকারের দাবি, এই পদক্ষেপের উদ্দেশ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধর্মীয়ভাবে নিরপেক্ষ রাখা এবং সব ধর্মের প্রতি সমান আচরণ নিশ্চিত করা। তবে এই উদ্যোগকে ঘিরে দেশটির মুসলিম সমাজের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, কাগজে কলমে আইনটি সব ধর্মের জন্য সমানভাবে প্রযোজ্য হলেও বাস্তবে এটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বা অবস্থানরত ধর্মপ্রাণ মানুষের ইবাদত ও ধর্মীয় চর্চাকে সীমিত করতে পারে। এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইসহাক কিন্দো প্রকাশ্যে আইনের সমালোচনা করেন। 24শে মে ওয়াগাদুগুর একটি মসজিদে সাপ্তাহিক কোরআন তাফসির অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, নামাজ বা ধর্মীয় অনুশীলন কিভাবে রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এবং কেন ধর্মীয় চর্চাকে সীমাবদ্ধ করার প্রয়োজন দেখা দিচ্ছে। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ধর্ম পালনকারী মানুষের প্রতি রাষ্ট্রের সহনশীল হওয়া উচিত এবং আইন প্রণয়নের আগে এর সামাজিক ও ধর্মীয় প্রভাব বিবেচনা করা প্রয়োজন। তবে এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর 26শে মে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও গ্রেপ্তারের বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং আইনি অভিযোগ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে, তবুও ঘটনাটি দেশটির রাজনৈতিক ও ধর্মীয় পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই বিতর্ক কেবল একজন আলেমের গ্রেপ্তারকে নিয়ে নয়, বরং এটি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নীতি কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং সেই নীতির প্রয়োগ নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। অনেকের মতে ধর্মনিরপেক্ষতা মূল উদ্দেশ্য রাষ্ট্রকে কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে বা বিপক্ষে না দাঁড় করিয়ে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। কিন্তু যখন রাষ্ট্র এমন বিধিনিষেধ আরোপ করে যা ধর্মীয় চর্চার বাস্তব সুযোগকে সীমিত করে বলে নাগরিকদের একটি অংশ মনে করে, তখন সেই নীতির গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া স্বাভাবিক। অন্যদিকে সরকারের সমর্থকদের বক্তব্য, রাষ্ট্রীয় ভবনকে নির্দিষ্ট কোনো ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে না দেওয়া এই আইনের উদ্দেশ্য এবং এটি কোনো ধর্মকে আলাদাভাবে লক্ষ্য করে করা হয়নি। ফলে আইনটিকে বৈষম্যমূলক বলার আগে এর বাস্তব প্রয়োগ ও কার্যকারিতা পর্যবেক্ষণ করা প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বুর্কিনা ফাসো এমন এক সময় এই বিতর্কের মুখোমুখি হয়েছে যখন দেশটি দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংকট, সশস্ত্র গোষ্ঠীর হামলা এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে সরকার একদিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করছে, অন্যদিকে নাগরিক সমাজ ও ধর্মীয় নেতাদের একটি অংশ মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় অধিকার নিয়ে উদ্বেগ জানাচ্ছেন। ফলে সরকার ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে পারস্পরিক আস্থার সংকট তৈরি হলে তা সামাজিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মানবাধিকার পর্যবেক্ষকরাও সাধারণভাবে মনে করেন, কোনো রাষ্ট্র যদি মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ ধর্মীয় সমালোচনার সুযোগ সংকুচিত করে, তাহলে তা দীর্ঘমেয়াদে জন অসন্তোষ বাড়াতে পারে। আবার রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, নিরাপত্তা পরিস্থিতির কারণে এমন বক্তব্য যদি জনশৃঙ্খলা বা সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করে, তাহলে আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এই দুই অবস্থানের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডক্টর মোহাম্মদ ইসহাক কিন্দোর ঘটনাটি তাই শুধু একটি গ্রেপ্তারের বিষয় নয়, এটি বুর্কিনা ফাসোতে ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় নীতি, নাগরিক অধিকার এবং রাজনৈতিক বাস্তবতার একটি বৃহত্তর আলোচনার অংশ হয়ে উঠেছে।
ভবিষ্যতে সরকার এই আইন কিভাবে বাস্তবায়ন করে, গ্রেপ্তারের বিষয়ে আদালতের অবস্থান কি হয় এবং ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের কোনো উদ্যোগ নেওয়া হয় কিনা তার উপর এই বিতর্কের পরিণতি অনেকাংশে নির্ভর করবে। পর্যবেক্ষকদের মতে এমন সংবেদনশীল ইস্যুতে রাষ্ট্র ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে আলোচনার পথ খোলা রাখা এবং আইনের শাসনের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়াই দীর্ঘমেয়াদে সামাজিক স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নয়াদিল্লির জন্য শেখ হাসিনা এখন যেন এক রাজনৈতিক ভূত। ক্ষমতাচ্যুত, দেশে ব্যাপকভাবে অজনপ্রিয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কিন্তু তবুও বাংলাদেশের রাজনীতিতে তার নাম এখনো আলোড়ন তুলতে সক্ষম। ভারত আজ পরীক্ষা করে দেখছে এই ভূতের রাজনৈতিক কার্যকারিতা কতটা অবশিষ্ট আছে। সম্প্রতি 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দণ্ডিত পলাতক আসামি মেজর মুজাফফর হোসেনকে গোয়েন্দা পুলিশের মধ্যরাতের অভিযানে গ্রেফতার করার ঘটনা সেই পুরনো ইতিহাসকে আবারও সামনে নিয়ে এসেছে। 4 দশকেরও বেশি সময় সামরিক আদালতের সাজা এড়িয়ে ভারতের আশ্রয়ে থাকা এই ব্যক্তির গ্রেফতার কেবল একটি বিচারিক অধ্যায়ের সমাপ্তি নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বহুদিনের বিতর্ক, সন্দেহ ও ভূরাজনৈতিক বাস্তবতাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। 1981 সালের মে মাসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক পুনর্মিলনের প্রত্যাশায় ভারতে নির্বাসিত শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করেছিলেন। তার ধারণা ছিল আওয়ামী লীগের নেতৃত্ব দেশে ফিরলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সাংবিধানিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে। কিন্তু শেখ হাসিনা দেশে ফেরার মাত্র 2 সপ্তাহ পরেই এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এই 2 ঘটনার মধ্যে সরাসরি সম্পর্কের প্রমাণ কখনো প্রতিষ্ঠিত হয়নি। তবুও বাংলাদেশের রাজনৈতিক চেতনায় দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী ধারণা রয়ে গেছে যে সীমান্ত পারের আশ্রয়, অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং দিল্লির কৌশলগত হিসেব নিকেশ কখনো কখনো বাংলাদেশের রাজনৈতিক গতিপথকে গভীরভাবে প্রভাবিত করেছে। প্রায় 45 বছর পর ইতিহাস যেন এক ভিন্ন রূপে ফিরে এসেছে। 2024 সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানে দীর্ঘ 1 দশকেরও বেশি সময়ের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার আওতায় অবস্থান করছেন। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ার পরও রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা ব্যক্ত করেন। এই বক্তব্য নিছক ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়, বরং নিজেকে আবারও সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরার একটি প্রচেষ্টা বলেই অনেক পর্যবেক্ষক মনে করেন। তবে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা অত্যন্ত সীমিত। দীর্ঘ শাসনামলে গুণ, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী দলের ওপর দমনপীড়ন, নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন এবং শেষ পর্যন্ত 2024 সালের গণঅভ্যুত্থানের রক্তাক্ত প্রেক্ষাপট তার রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে দেশে তার প্রত্যাবর্তন কেবল আইনগতভাবেই জটিল নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও তার নাম এবং বক্তব্য এখনও জনমতকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। ভারত সম্ভবত সেই মনস্তাত্ত্বিক প্রভাবের পরিধি যাচাই করছে। এই প্রেক্ষাপটে বিএনপিও একটি জটিল রাজনৈতিক সমীকরণের মুখোমুখি। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত বা তাকে ঘিরে যে কোনো বিতর্ক স্বাভাবিকভাবেই বিএনপির উপর চাপ সৃষ্টি করে, কারণ দলটিকে একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং জনগণের আবেগ, এই 3টি বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে নিজেদের নিপীড়িত হিসেবে তুলে ধরার সুযোগ পেতে পারে। আবার নীরব দর্শক থাকলেও সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। ফলে শেখ হাসিনাকে ঘিরে প্রতিটি ইস্যুই বিএনপির জন্য একটি কৌশলগত পরীক্ষায় পরিণত হচ্ছে। অন্যদিকে ভারতের জন্য পরিস্থিতি সহজ নয়। গত 1.5 দশক ধরে বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্ক অনেকাংশেই শেখ হাসিনা কেন্দ্রিক ছিল। নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বিচ্ছিন্নতাবাদ বিরোধী সমন্বয় এবং আঞ্চলিক সংযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভারত তার সরকারের উপর নির্ভরশীল ছিল। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর সেই কাঠামো ভেঙে গেছে। ফলে ভারত এখন এমন একটি বিকল্প কৌশল খুঁজছে যার মাধ্যমে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে। এই বাস্তবতায় শেখ হাসিনার মাঝে মাঝে দেয়া বক্তব্য, তার সম্ভাব্য প্রত্যাবর্তনের ইঙ্গিত কিংবা তার রাজনৈতিক উপস্থিতি
সবকিছুই দিল্লির জন্য এক ধরনের কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার হতে পারে, যদিও সেই সম্পদের কার্যকারিতা ক্রমশ কমে আসছে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের গ্রেপ্তারও এই বৃহত্তর প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন নয়। 4 দশকের বেশি সময় ভারতে আশ্রয় থাকার পর তার দেশে ফিরে আসা এবং গ্রেপ্তার হওয়া অতীতের অসমাপ্ত প্রশ্নগুলোকে আবার সামনে নিয়ে এসেছে। এটি একই সঙ্গে স্মরণ করিয়ে দেয় যে বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে সীমান্তের ওপারে রাজনৈতিক আশ্রয়, নিরাপত্তা ও বিচার বিষয়ক ইস্যুগুলো বহুবার দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। সব মিলিয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে শুধুমাত্র একজন ক্ষমতাচ্যুত নেত্রীর ব্যক্তিগত আকাঙ্ক্ষা হিসেবে দেখলে পুরো চিত্রটি বোঝা যাবে না। এটি বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতার একটি অংশ, যেখানে ভারত বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে। বিএনপি রাজনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং বাংলাদেশের জনগণ অতীতের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার পথ খুঁজছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন বাস্তবে যতই অসম্ভব মনে হোক না কেন, তার নাম এখনও একটি প্রতীক যা দিল্লির কৌশল, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য নিয়ে চলমান বিতর্ককে নতুন করে উস্কে দিতে সক্ষম। সেই অর্থে নয়াদিল্লির অনুসন্ধান কোনো জীবিত রাজনৈতিক শক্তিকে ঘিরে নয়, বরং এমন এক ব্যবহারযোগ্য ভূতকে ঘিরে যার বাস্তব ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হলেও প্রতীকী উপস্থিতি এখনও রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।